তাহলে সাহেব বলেন। আনমিট হয়েছেন না? স্যার। হ্যাঁ, জি জি। স্যার, হয়েছে স্যার। জি স্যার। ওকে। একটা বিষয় ছিল স্যার, আমরা যখন আপিল করি, আহ, আপিল আদালতে আপনি স্যার আজকে বলছেন আপিল আদালতে আপিলেন্ট থাকা বাধ্যতামূলক না বা জরুরি না। হুম। তো এটা স্যার, সোর্স অফ লটা কোথায় কি বলছিলেন স্যার, যে আপিলেন্ট কোর্টে উপস্থিত থাকা বাধ্যতামূলক না বা জরুরি না? এই যে বলছিলাম, 419, 419 ধারায় এটা বলা হয়েছে যে এভরি অ্যাপিলেন্ট শ্যাল বি মেড ইন ফর্ম অফ এ পিটিশন in writing presented by the appellant or his pleader। যেহেতু or his pleader আছে, দেখেন এখানে 419 ধারায়, and every such petition shall be accompanied by a copy of judgment or order of appeal। তাকে যে থাকতে হবে এই কথাটা তো কোথাও বলা নেই যে তাকে আদালতে এটা ফাইল করার সময় আসতে আমি হবে। স্যার আমি 19 স্যার ধারা। দাবি করছি আমার আমি স্যার আমি দাবি করছি যে আমার আপিলেন্ট থাকাটা বাধ্যতামূলক না এবং জরুরিও না। হুম। কিন্তু পিপি সাহেবের তৎকাল ঘটনাটা বর্তমানে না স্যার, ঘটনাটা আরো প্রায় 1.5-2 বছর আগের। তো তখন পিপি সাহেবের আপত্তিতে এবং প্রিজাইডিং জাজ সাহেবের যিনি ছিলেন, এডিশনাল জজ ছিলেন উনি, তো ওনার জজ সাহেবও একমত যে আপনার আপিলেন্ট থাকতে হবে। আপিলেন্ট কোথায়? পিপি সাহেবও আপত্তি করলেন, প্রথম আপত্তিটা পিপি সাহেব করলেন, আপনার তো আপিলেন্টে নাই, আপনি কিভাবে শুনানি করবেন? তা আমি তখন স্যার আপনার আজকে 409 419-এর যে ব্যাখ্যাটা বা পইরা যেভাবে বুঝাই দিলেন আপনি স্যার, তখন এটা জানতাম না এইভাবে স্যার, যে অন হুম। বিহাফ অফ হিজ লিডার, এই শব্দটা এইভাবে বুঝতাম না। তো সোর্স অফ লটা বলতে পারি নাই, কিন্তু এই দাবিটা করছিলাম যে স্যার, আমি তো সনদ সনদ দিয়েছি, আমি তো সত্যায়ন করেছি, আমি তো বলেছি স্যার এই আপিল আমি প্রমাণ করব, এবং আমার স্বাক্ষরিত এবং আপিলেন্টের স্বাক্ষরিত। তা আপিলেন্টের উপস্থিত থাকা তো স্যার বাধ্যতামূলক না। কিন্তু হুম। জজ সাহেব বললো এটা কোথায় পাইছেন, পিপি সাহেব বললো এটা কোথায় পাইছেন। আমার ওই দিন শুনানিই করতে দিল না, বললো হুম। আগামী তারিখ থাকেন, আপনার আপিলেন্ট উপস্থিত থাকবো, আপনি শুনানি করেন। তো তখন স্যার আজকের এই বিষয়টা জানি নেই স্যার, জানলে হয়তো স্যার তখন সোর্স অফ ল সহ শুনানি করতাম। এটা তখন জানি নেই স্যার। তো এটা থ্যাংক ইউ ভেরি মাচ স্যার, এটার উত্তরটা পাওয়ার জন্য। আর আরেকটা বিষয় বলছেন স্যার, যে শুনেন, এখানে 420ও একটা জিনিস বলা হয়েছে যে জেল আপিল বলে একটা জিনিস আছে। হ্যাঁ। তাহলে যদি একজন অ্যাপিলেন্ট জেলে থাকে, তিনি আদালতে কিভাবে আসবেন? তিনি তো উকিলের মাধ্যমে আপিল করতে পারেন, তিনি তো শুধুমাত্র একটা চিঠি দিলেই তো এটা আপিল বলে গণ্য হয়। রাইট স্যার, সঠিক। জেইলার 420 তো এরকম প্রভিশন আছে, জি স্যার। এই আপিল। আর আর আরেকটা বিষয় হলো স্যার, যেটা বলছিলেন স্যার, ইয়েতে চুরির মামলায় স্যার, হ্যাঁ। যে চুরির মামলায় স্যার আমাদের কোর্টগুলিও স্যার এটা ইয়ে করে না, যে মামলা চোরাই পণ্যটা উদ্ধার নাই, তো উনি সাক্ষী দিয়ে প্রমাণ করবে। এই হুম। যে কথাটা বলে কোর্টও বলে স্যার, শুধু আদার সাইডের লয়ার বা জিআরও বা সিএসআই তারা বলে না, কোর্টও বলে অনেক সময় যে এটা সাক্ষী দিয়ে প্রমাণ করবে। আহ, এই জায়গাটায় স্যার আরো স্ট্রং কিভাবে বলতে পারে আপনি দেখাইছেন স্যার, যে 378-এর সংজ্ঞায় সেখানে বলছে যে চোরাই পণ্যটাই যদি না থাকে, তাহলে উনি ডিসঅনেস্টলি নিল নিল কিভাবে, সেটা কোথায় আদৌ অস্তিত্ব আছে কিনা, এটার অস্তিত্বটা আগে প্রমাণ করতে হবে। তারপরে না উনি চুরি করে নিছে, কতটুকু নিচ্ছে, কিছুটা হইলেও যদি উদ্ধার হয়, তাহলে অপর অংশ আসামি সরাই ফেলছে, হস্তান্তর করে ফেলছে, বিক্রি করে ফেলছে, ধ্বংস করে ফেলছে, যা আছে এটা বলতে পারবে। কিন্তু একেবারে অস্তিত্বটাই যদি না থাকে, তাহলে এটা কিভাবে প্রমাণ করতে পারে? যখন কোর্টগুলো এটা বলে স্যার যে সাক্ষী দিয়ে প্রমাণ করবে, এই জায়গাটা কি বলতে পারি স্যার, আর কি বলতে পারি স্যার? এখন দেখেন, এই যে 378 ধারাটা আমরা যদি মানে করি, বিশ্লেষণ করি, তাহলে দেখেন যে বলা হয়েছে যে হুওভার
ইন্টেন্ডিং টু টেক ডিসঅনেস্টলি এনি মুভেবল প্রপার্টি, প্রপার্টিটা তো থাকতে হবে, সেই প্রপার্টিটাকে ডিসঅনেস্টলি টেক করতে হবে আসামিকে। হ্যাঁ, তো প্রপার্টিটা যদি না থাকে, প্রপার্টিটার অস্তিত্ব যদি না থাকে, তাহলে এখানে অফেন্স কনস্টিটিউট হবে কিভাবে? আমার 10,000 টাকা চুরি হয়েছে, মিস্টার এক্স করছে, এই বলে আমি একটা নালিশ করলাম সামহাউ, আদালত 200 ধারায় পরীক্ষা করে তার মনে হলো যে না, এনা চুরি হয়েছে, এখন ওয়ারেন্ট পাঠিয়ে দিলেন, আসামিকে গ্রেপ্তার করে আনা হলো। তো এইখানে যে চার্জ গঠন হবে, তখন প্রপার্টিটা কই, প্রপার্টিটার অস্তিত্ব কই? তাহলে তার আলমিরা থেকে চুরি হয়েছে, তাহলে এতটুকু বলাই কি সাফিসিয়েন্ট হবে? সে টাকাটা তো উদ্ধার হতে হবে তার কাছ থেকে। তাহলে তো বোঝা যাবে যে হি হ্যাজ টেকেন ইট, দ্য অ্যাকিউজড হ্যাজ টেকেন ইট ডিসঅনেস্টলি। তো সে প্রপার্টিটা তো নাই, সে টাকাটা তো নাই, টাকাটা তো কোনো না কোনো অংশ হলে উদ্ধার হতে হবে। তাহলে তাহলে তো যে কেউ একজন এরকম চুরির অভিযোগ করবে যে আমার আলমিরা থেকে এরকম, ড্রয়ার থেকে এরকম 5 লাখ টাকা চুরি হয়ে গেছে, আমার অমুক কর্মচারী নিয়েছে। তাহলে তো কেউ আর নিরাপদ না এই জগৎ সংসারে, যে কেউ চুরির মানে অভিযোগে অভিযুক্ত হয়ে যাবে। স্যার আমাদের কোর্ট কাছারিগুলোতে স্যার এই বিষয়টা স্যার আপনার মতো স্যার আমরা উকিল সাহেবরাও বুঝি না স্যার, আমাদের কোর্টগুলোও বুঝে না। আমরা দু একজন যারা বলি স্যার আপনার কাছ থেকে শিখা, তারা সেটা নিতে চায় না। কোর্ট যখন স্যার একটা প্র্যাকটিক্যাল বিষয় স্যার সমস্যাটা যে অ্যারাইজ করে, এই আপনি যেভাবে বুঝছেন আমরা যেভাবে বুঝাইতে চাই, আমাদের কোর্টগুলো এভাবে বুঝতে চায় না স্যার। এটা হলো একটা বড় সমস্যা। যেমন স্যার যে সিআর মামলাগুলো যে চলে স্যার 379, 380 বা তিনশো হুম। একাশি বিরাশি সিআর মামলাগুলো যে চলে, সিআর মামলাগুলো যেভাবে ফাইলিং হয়, ইনকোয়ারি দেয়। তো ইনকোয়ারি অফিসার যেগুলো তদন্ত করার একটা রিপোর্ট দিয়ে দেয়, আদৌ হুম। এই চোরাই বস্তুটা, পণ্যটা বা দ্রব্যটা সেটা উদ্ধার হয় না। যেমন স্যার গাছ চুরির মামলা, গাছটি উদ্ধার নাই, আমার দোকান থেকে চুরি করে সে পালাই গেছে আমার স্টাফ, সে তাকে ধরতেও পারে নাই, তাকে উদ্ধারও করতে পারে নাই। ওই প্রতিবেদন চলে আসছে, প্রতিবেদন আসছে, ঘটনার সত্যতা পাওয়া গেছে, মামলা আমলে নিছে, আসামি আসছে, আসামি জেলে গেছে, 1 মাস 2 মাস পরে হাজতে জামিনে বের হইছে, সাক্ষী প্রমাণ দিয়ে 3 বছর পরে কইলো যে প্রমাণিত হয় নাই, খালাস। তাহলে আমার যে স্যার এই যে আমি 2 বছর আর 2 মাস 3 মাস হাজত কাটলাম, এরপরে আমি জামিনে গেলাম, 3 বছর যে আমি কোর্টের বারান্দায় দৌড়াইলাম, উকিলদের টাকা দিলাম, গাড়ি ভাড়া দিলাম, নষ্ট হলো। এই এই অবস্থা থেকে পরিত্রাণ কিভাবে হইতে পারে স্যার, পাইতে পারি আমরা? এই আপনা- আইনে বলছেন স্যার আপনি, এই আমার এই কথার অর্থ এটা না স্যার, আপনি হতাশ হয়েন না, আপনি শিখাচ্ছেন, আমরা শিখছি, কিন্তু অ্যাপ্লাই করতে পারছি না। মানে এটার শুনেন ফলটা আতাউল পাইতে সাহেব, পারতে মানে এটা যখন আমরা আপনার পারছি না নাম্বার স্যার। অফ, শুনেন, আপনার নাম্বার অফ পার্টিসিপেন্ট যখন বাড়বে, আপনার আহ, বারে যখন আপনি আরো 10 জন এরকম করে বলবে, তখন আস্তে আস্তে এটার পরিবর্তন আসবে। কিন্তু শুধুমাত্র আপনি এই বালুর মধ্যে 1 ফোঁটা পানি ফেলছেন, এটা সঙ্গে সঙ্গে চুষে যাবে। তো আপনার সঙ্গে যদি আরো 10 জন দাঁড়ায় যায়, তো যে স্যার এইটাই তো হওয়া উচিত, আইনের বিধান তো এইরকম হওয়া উচিত। যেমন আমাদের গাজীপুরে সেদিন মহিউদ্দিন সাহেব আমাকে একটা ফোন দিয়েছে, একটা, সে বলছে যে স্যার দিস ইজ দ্য প্রভিশন অফ ল, এখানে তো অফেন্স অফ 404 420 কনস্টিটিউট হয়নি, আমার আসামি টাকা দিয়েছে, আপোষে জামিন নিয়েছে, সো হোয়াট, কিন্তু আপনি তো চার্জ করবেন, আপনি তো মানে কোর্ট অফ ল, আপনি অন হোয়াট বেসিস, আপনি 404 420 আমি পড়ে শুনেছি, আপনি পড়ে দেখেন এখানে অফেন্স কনস্টিটিউট হয়েছে কিনা। কনস্টিটিউশন হলে আপনি কেন চার্জ গঠন করবেন? এটা তো আমার ফান্ডামেন্টাল রাইট, আমার আর্টিকেল 31, সে কিন্তু ঠিকই ডিসচার্জ নিয়ে চলে আসছে। তো এইরকম, এটা হলো আইন আদালত, আদালত আইন অনুযায়ী মানুষের বিচার করবে। সেই আইনটাকে যদি তোয়াক্কা না করে ফ্লাউট করে, তাহলে তো সেটা আইনের শাসন হলো না। আপনারা আইনজীবীরা সকলে মিলে যদি এটা বলেন যে আদালতগুলোকে আইন অনুযায়ী সিদ্ধান্ত দিতে হবে, যেভাবে আইন বলা আছে, এটা তো মন গড়া কোনো সিদ্ধান্ত দেওয়ার জায়গা না। এখানে একটা চুরির মামলা, চুরির মামলা হতে গেলে চোরাই পণ্যটা কই, চোরাই বস্তুটা কই, চোরাই জিনিসটা কই, সেটা কার দখল নিয়ন্ত্রণ থেকে উদ্ধার হলো? যদি না হয়, তাহলে এটা তো অফেন্স কনস্টিটিউট হলো না। হয়তো তার জিনিসটা খোয়া গেছে, সামহাও ধরলাম, কিন্তু এই আসামের দখল নিয়ন্ত্রণ থেকে যদি উদ্ধার না হয়, তাহলে তো এটা
বোঝা যাবে না যে আসামি ডিসঅনেস্টলি টেক করছে। তাহলে এখানে কিভাবে আপনি কাকে দণ্ডিত করবেন? শুধুমাত্র অনুমান ভিত্তিক তো কাউকে দোষী সাব্যস্ত করার কোনো সুযোগ নেই আইনে। এভাবে সুন্দর করে বোঝায় বলতে হবে। আপনারা যখন অনেক আইনজীবী হিসেবে এই একই কথাগুলো বলতে পারবেন, বলবেন, তখন দেখবেন যে আদালতও এটা মানে শ্যাল রিথিঙ্ক ওভার দ্য ম্যাটার। আর এই সব আইনজীবী তো এইভাবেই বলতেছে, সকল আইনজীবী তো আইনের কথা বলতেছে, তাহলে তখন দেখবেন যে আইনটা এস্টাবলিশ হবে। এটা হয় কি স্যার, যেমন স্যার আমাদের কোর্টে আমাদের এখন স্যার বর্তমানে আমাদের কুমিল্লাতে দুইটা কোর্ট স্যার এনআই একটা জামিন দিতেন স্যার। বিচারিক আদালত, আসামি ধরা পড়ছে, তার সাজা হয়েছে 1 বছরের। ওই যে সিআরপিসির 426-এর এতে যেটা হ্যাঁ, বলা টু আছে স্যার, এতে। ওই টু ওই এতে। ওই গ্রাউন্ডে উনি জামিন দিতেন স্যার। কিন্তু স্যার এই 2 সপ্তাহ যাবত এটা বন্ধ হয়ে গেছে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে। এগুলো কি করতেছো তোমরা? এগুলো কেন হবে স্যার? তো যেটা স্যার কোনো ভিত্তি নাই, এই কথা কে বলছে, কারে বলছে, কখন বলছে, সেটা তো আর আমরা জানি না স্যার। কিন্তু এখন আমরা এই গ্রাউন্ডে আর জামিন করাতে পারছি না। এই কথা বলে, এই যে সিআরপিসির 426-এর কথা বলে, এবং এনআই একটা 138-এর এতে বলে যে স্যার আমি তো 50% টাকা দিব, জমা দিব, ডিপোজিট করব কখন? আমি যখন আপিল দায়ের করব। তো আমাকে স্যার আপিল দায়ের করার জন্য তো আমি পিটিশন দিছি, আমি তো লিখছি আপিল দায়েরের শর্তে আমাকে জামিন দেওয়ার জন্য। হুম, আমি তো হুম। বলি নাই স্যার আমাকে জামিন দিয়ে দেন, আমি সাজা থেকে বেরিয়ে যাই। আমি ওই গ্রাউন্ডে জামিন চাই না। আমি অনলি অনলি ওয়ান গ্রাউন্ড, যে আমি আপিল দায়ের করব, এবং আপিল দায়েরের শর্তে যেই সময়টা আমার 1 মাস সময় আছে, ওই সময়ের মধ্যে আমি আপিল দায়ের করব, এবং ওই সময়ের আগেই আপিলের দায়েরের পূর্বেই আমি 50% টাকা ডিপোজিট করেই ওই স্লিপ জমা দিয়ে আমি আপিল দায়ের করব। তো এই মাঝে দিয়ে কিছু সময় আমরা এটা সুবিধা পাইতাম স্যার, জামিন পাইতাম। কিন্তু এখন এটা আর দেয় না কেউ স্যার, বন্ধ করে দিচ্ছে। তো যাক, এখন এটা স্যার যখন এটা আলোচনা করা যখন যাবে না এখানে, এখানে আলোচনা করা। হ্যাঁ। না স্যার, সেটা স্যার যখন প্রিজাইডিং তবে জাজ সাহেব যখন আইনের কথা আইনের বলি। বিধান হলো, আতোল্লা সাহেব এক মিনিট, আইনের বিধান হলো 226 সাবসেকশন 2 এতে সুনির্দিষ্টভাবে বলা হয়েছে, কোনো আসামিকে যদি আদালত 1 বছর পর্যন্ত কারাদণ্ডে দণ্ডিত করে, তাহলে তাকে আদালত, ওখানে মে শব্দটা ইউজ করা আছে, দ্য কোর্ট মে রিলিজ হিম অন কন্ডিশন টু প্রিফার বেইল, তাকে আপিল দায়েরের সঙ্গে জামিনে মুক্ত করতে পারে। এখন যদি কেউ না করে, তাহলে এগুলো আমাদের আলোচনার বিষয় না। আমাদের আলোচনার বিষয় হলো যে আইনটা কি আছে সেটা আমাদের আহ, শেখানো বা সেটা অ্যাপ্লাই করা। আইন হলো আদালত দিতে পারে, দিতে পারে 226 সাবসেকশন 2 এতে। হুম, স্যার আপনার কাছে যে বিভিন্ন যে জিনিসগুলো আমরা আগে জানতাম না, নতুন নতুন জানতেছি, এর মধ্যে দুইটা বিষয় স্যার আপনার নতুন আমার কাছে অ্যাওয়ার্ড, আমি অ্যাওয়ারনেস হয়েছি স্যার। সে দুইটা হলো স্যার, একটা স্যার ওই যে দলিল সংশোধন, যে হুম। মিউচুয়াল মিস্টেকের কারণ দেখায় যে আমরা সংশোধন চাই, জি। সেটা যে তার ইনহেরিটরা পারে না, উত্তরাধিকাররা পারে না, বা যে দলিল দাতা গ্রহীতা দুইজনই মারা গেছে, 1974 80 সালের দলিল বা 2000 সালের দলিল, আজকে 25 সালে আইসা সংশোধন চায় তার ছেলে নাতি পুতিরা, তারা আইসা আছে সংশোধন চায়, এটা যে তারা করতে পারে না। এইরকম মামলা স্যার আমার একটা আছে, আমি সেখানে স্যার বলছি যে এটা করতে পারে না। অর্ডার 7, রুল 11-এর পিটিশন দিছি স্যার। এবং স্যার আরেকটা মামলা আমার কাছে আছে এখন, সেটা হলো আপনি আরেকটা জিনিস শিখাইছেন, সেটা হলো যে প্রিয়েমশন মামলায়, যে যিনি প্রিয়েমশনের দরখাস্তকারী প্রার্থী, তিনি মারা গেলে তার ছেলে মেয়েদের যে এই অধিকার জন্মায় না, বা এটা যে ইনহেরিটেবল না, এটা যে ট্রান্সফারেবল না, হ্যাঁ, হ্যাঁ। এটা আপনি শিখছি। শিখার পরে আমি এটাতেও পিটিশন দিছি স্যার, যে এই মামলা হুম, চলে না, খালি চেয়ে। তো এই হুম, দুইটাই স্যার এটা শুনানির জন্য আছে। আদার সাইড, ওই যে আমাদের সিভিল মামলায় তো আমরা একটা জিনিস, সব জিনিসের মধ্যেই আপত্তি দাখিল, যে হুম। পিটিশনের পরে পিটিশন শুনানি করবে না করে উনি বলে যে আপত্তি দাখিল করবে, কোর্টও সেটা হ্যাঁ। মঞ্জুর করে, আবার আপত্তি দাখিলের জন্য থাকে, এরপরে হুম, আবার শুনানির জন্য থাকে। তো একটা হুম। লম্বা প্রসেস স্যার। কিন্তু এই দুইটা জিনিসই আমি পাইছি স্যার, এবং আমি চেষ্টা করতেছি, আপডেট জানাবো স্যার। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, ইনশাআল্লাহ, থ্যাংক ইউ।
হ্যাঁ, এরপরে নাজমুল সাহেব বলেন। ইউ রেজ ইউর হ্যান্ড। আসসালামু আলাইকুম স্যার। আসসালাম। যে আপনি হুম। ওই যে লিগাল অ্যাসপেক্টের 5 নম্বর যেটা বললেন, সিভিউরিটি অফ দ্য পানিশমেন্ট, তো এইটাতে স্যার যদি একটা সিভিয়ারিটি, একটা সিভিয়ারিটি অফ পানিশমেন্ট, জি সিভিয়ারিটি, সিভিয়ারিটি। সিভিউরিটি অফ পানিশমেন্ট, হ্যাঁ। এটাতে স্যার সাপোজ যে ট্রায়াল কোর্ট আমাকে 4টা সেকশনে পানিশমেন্ট দিল। তো হুম 4টা সেকশনে 10 বছর, 10 বছর, 10 বছর এবং 7 বছর। হুম তাই হুম। এবং উনি ওনার জাজমেন্টে কোথাও বললেন না যে এই পানিশমেন্টটা কনকারেন্টলি অর কনজিকিউটিভলি, কোনো কিছু হ্যাঁ উল্লেখ করলেন না। হ্যাঁ। তো স্যার উনি তাহলে টোটাল যদি অ্যাকর্ডিং টু সেকশন 35 অফ দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর, তাহলে এইটা রাইট। হচ্ছে স্যার কনকারেন্টলি হয় স্যার, ওইটা অনুযায়ী না না, যদি উল্লেখ না থাকে কনজিকিউটিভ হবে। উল্লেখ, উল্লেখ না কনজিকিউটিভলি। হ্যাঁ, কনজিকিউটিভ। কনজিকিউটিভলি হবে, জি স্যার, আমার যেটা ভুল হয়েছে স্যার। তো স্যার এখন ট্রায়াল কোর্ট হলো স্যার শিশু আদালত। তা হুম। ওনার জুরিসডিকশন হলো হায়েস্ট, আমার যেহেতু শিশু তাহলে 10 বছর। রাইট। তাহলে স্যার উনি যেহেতু এখানে উল্লেখ করলেন না, তো হোয়াট ইজ জি। দ্য লিগাল কনসিকুয়েন্স অফ দিস কেস? যদি মানে if any person is charged with several offenses, হ্যাঁ, several offenses ইয়েস। under different sections, এরকম যদি হয়, তাহলে সেশন জাজ যদি তিনি হন, তিনি ইন এগ্রিগেট 14 বছরের বেশি কাউকে কারাদণ্ডে দণ্ডিত করতে পারবেন না। ওই সেকশন 35-এ একটা দেখেন ইয়েস। বিধানটা আছে। আর যদি ম্যাজিস্ট্রেট হন, তাহলে তিনি নট মোর দ্যান টোয়াইস অফ হিজ পাওয়ার, তার ক্ষমতার দ্বিগুণের বেশি পারবেন না যখন একাধিক সেকশন, যেমন ধরেন আপনার 406, 420 এ কাউকে অভিযুক্ত করা হলো। স্যার আমি একটু স্পেসিফিক করে বলি স্যার, নারী শিশু আইনের হুম 8-এ 10 বছর, 30-এ 10 বছর এবং পেনাল কোডের 302-এ 10 বছর এবং 201-এ 7 বছর দিলেন স্যার, কিন্তু উনি হুম। উল্লেখ করলেন না কনজিকিউটিভলি আর কনকারেন্টলি। যদি এখন উল্লেখ স্যার করে না থাকে, শুনেন, দুল্লে জি যদি জি উল্লেখ করে না থাকে যে শাস্তিগুলো মানে হোয়াট উড বি দ্য ম্যানার অফ এনফোর্সমেন্ট, এটা যদি উল্লেখ না থাকে, তাহলে সিআরপিসির সেকশন 35-এর বিধান অনুযায়ী এটা কনজিকিউটিভ বলে গণ্য হবে, কনজিকিউটিভ বলে গণ্য হবে, একটার পর একটা স্যার। চলতে স্যার থাকবে। কনজিকিউটিভলি মানে একটার পরে একটা, অর্থাৎ 37 বছর তার খাটা লাগবে। হ্যাঁ হ্যাঁ। দিস ইজ দ্য আউট অফ জুরিসডিকশন, কারণ উনি হুম। তো 10 বছর দিতে পারবে শিশু আইন হ্যাঁ। অনুযায়ী। হুম। তাহলে তো স্যার এটা একটা লিগাল বেনিফিট পাওয়া যাবে, মানে হ্যাঁ, আপনার এটা লিগাল আপনি, অ্যাসপেক্ট হ্যাঁ, এটা অনুযায়ী। এটা লিগাল আসপেক্টস এর লিগাল ইরর হয়েছে, জি। মিসকনসেপশন অফ ল। তা আপনি সেকেন্ড সেকেন্ড কোশ্চেনটা আসে যে আহ, তদন্তকারী কর্মকর্তা এই মামলা একজন বিসিএস আছে, ওনাকে টোটাল যে ডাক্তার ওনাকে মেডিকেল করলেন, অটোপসি রিপোর্ট করলেন, ওনাকে উনি সাক্ষী হিসাবেই রাখলেন না, সিএস এর হ্যাঁ। সাক্ষ্য হিসাবে, এবং কোর্টও এই বিষয়ে কোনো ফাইন্ডিংসও দিলেন না, কেন দিলেন, উনি কেন আসলেন না, দ্যার ইজ নো এক্সপ্লানেশন, ইট ইজ জাজমেন্ট। হুম। এটা স্যার আমার কি লিগাল অ্যাসপেক্টে যাবে এটা? আমি একটু কনফিউজ হয়ে যাচ্ছি। হ্যাঁ, এটা আপনার যে 134 ধারায় যেটা বলা হয়েছে সাক্ষ্য আইনের, যে আদালত একজন সাক্ষীকে বিশ্বাস করেও একটা ঘটনা সাজা দিতে পারে। দিতে পারে। তো জি। এখন আবার 114 জি পিনাল, সরি, সাক্ষ্য আইনের একশো সাক্ষ্য চোদ্দ আইন, জি। যেটা বলা হয়েছে যে প্রসিকিউশন যতগুলো সাক্ষীকে প্রপোজ করেছে সিএসএ, তার সমস্ত সাক্ষী যদি আদালতে না আসে, তাহলে আদালত এই ধরনের একটা অনুমান করবেন যে যে সকল সাক্ষী উইথহেল্ড হলো, সেই সকল সাক্ষী আসলে প্রসিকিউশনের বিপক্ষে এভিডেন্স দিত। তাহলে এই অনুমানটা ড্র করার জন্য আপনি আদালতের দৃষ্টি আকর্ষণ করতে পারবেন, এবং এটা লিগাল আসপেক্টস অফ দ্য অফেন্স বলে মানে হবে এটা, মানে প্রসিডিউর, মানে লিগাল আসপেক্টস এ হবে, আপনি এটা ক্লেম করতে পারবেন। হুম স্যার আর একটা বিষয় আছে যে এইখানে দুইজন আসামি তাদের কনফেশনাল স্টেটমেন্ট দিছে আন্ডার সেকশন 164 অফ দ্য কোড অফ পেনাল প্রসিজার। এখন জি। ট্রায়াল কোর্ট যেটা ওনাদের ভলেন্টারি এবং ট্রু সম্পর্কে যে এক্সপ্লানেশনটা দিয়েছেন জাজমেন্টে, সেটা হলো স্যার উনি বলতেছেন যে তাদের এই বক্তব্য থেকে এবং সকল সাক্ষীদের সাক্ষ্য আলোকে দেখা যাচ্ছে যে এদিনাদের সাথে এনাদের বক্তব্যের মিল আছে এবং এই ভলেন্টারি আছে এবং এটা সত্য। তো দেখা হুম যায় যে
এইখানে কোনো আই উইটনেস নাই, শুধুমাত্র এই দুইজন সাক্ষীর ওয়ান সিক্সটি কনফেশন। ফোরের প্রেক্ষাপটে জি আমাকে সাজা দিচ্ছে। কিন্তু জি। সাক্ষ্যতে উনি বললেন, একজন বললেন যে 164 যে আমি ডিসিজের পিঠে আঘাত করছি। তো শ্রুতর রিপোর্ট বলেন, মেডিকেল রিপোর্ট বলেন, দেয়ার ইজ নো মার্ক অফ হিট। হুম। এখন তাহলে স্যার উনি যেটা বললেন, তাহলে তো আমার আমার যদি কনফিউশনটা ট্রু হয়, তাহলে তো হুম। আমার স্যার এখানে আমার পিঠে একটা আঘাতের ডিসিজ আঘাতে একটা চিহ্ন থাকবে। তাহলে স্যার রাইট। আমার যে কনফিউশন যে ট্রু হলো, এটা তো কোনো উনি প্রুফ হইলো না স্যার। রাইট। আর একজন স্যার বলছেন যে উনি যখন ঘটনা দূর থেকে দেখছেন এবং শব্দ শুনতে পাইছেন, এইটা হলো তার এলিগেশন, এবং উনি ওই ডিসিশনে কোনো হিটই করেন নাই। তাইলে তো স্যার এটা এখানে আমার লিগাল অ্যাসপেক্টটা স্ট্রংলি আসতেছে। হ্যাঁ, হ্যাঁ, আপনি এটা বলতে পারবেন যে কনফেশন হ্যাজ নট বিন কি বলবো, যে অ্যাপ্রিসিয়েটেড লিগালি। তার যে এটা ওয়ান, অ্যাজ পার প্রভিশন অফ সেকশন 164, কনভিকশন, ইফ কনভিকশন বেসড অন, মানে কনফেশনাল স্টেটমেন্ট, ইট মাস্ট বি ট্রু অ্যান্ড ভলান্টারি। তো এখানে এটা যে ট্রু হয়নি, এটা তার প্রমাণ। হ্যাঁ, যে আসামি বলছিল যে এরকম আঘাত করছে, কিন্তু পিঠে এই ধরনের শ্রুতথালে বা অটোপসিতে কোনোটাতেই তার এই ধরনের কোনো ইনজুরির অস্তিত্ব পাওয়া যায়নি। সো ইট ইজ নট ট্রু। হুম। স্যার অ্যাপিলেট কোর্টের কি এই জুরিডিকশনটা আছে, যেটা আপনি তৃতীয় নম্বর কণায় বলেন কোরাম নন জুডিস? হ্যাঁ। এখন স্যার এটা তো দেখা যায় পার্টির কোনো ত্রুটি না, এটা ট্রায়াল কোর্টের ত্রুটি, যে আমার ক্ষমতা নাই তারপর আমি সেটা বিচার করলাম। হ্যাঁ। তো সেটার জন্য স্যার বাদী পক্ষ কেন ক্ষতিগ্রস্ত হবে? আর দ্বিতীয় একটা যেটা বললেন যে স্যার, যে ওনার জুরিসডিকশন যেটা, যে বেনাশ্রমের জায়গায় উনি সশ্রম দিলেন, তো হ্যাঁ। এইটা তো স্যার টোটালে দেখা যায় ট্রায়াল কোর্টের একটাই, সেক্ষেত্রে কি No. অ্যাপিলেট কোর্ট এটা রিমান্ডে দিতে পারে কিংবা অন্য কোনো ডিরেকশন দিতে পারে কিনা? কিংবা স্যার আপনি যেটা বললেন যে চার্জ গঠন, যে আপনার আহ, আজকে যেটা চুরির মামলাতে দেখালেন যে 381, 382, তিনশো হ্যাঁ। উনআশি তো হ্যাঁ, সাপোজ 280। স্যার আমাকে, হ্যাঁ, 380 মামলা 379-তে উনি চার্জ করলেন এবং ওইভাবে সাজা দিলেন, কিন্তু সাক্ষীগুলো এইভাবে আসছে, তখন দেখা গেল ট্রায়াল করতে গেলো যে না, চার্জটা উনি রং গঠন করলো, সাক্ষ্য প্রমাণে আমার 381 কিংবা 380 আসতেছে, জি। সেক্ষেত্রে কি স্যার উনি চার্জ অল্টার করবে? হ্যাঁ, চার্জ অল্টার করার সুযোগ আছে 227 ধারার বিধান অনুযায়ী। সেটা অ্যাট এনি মোমেন্ট তিনি করতে পারেন। আহ, তবে কন্ডিশন দেওয়া হলো 228, যে যদি এটা হায়ার পানিশমেন্টের দিকে যায়, অর্থাৎ অন্য একটা অফেন্স যদি প্রুভড হয় বা হায়ার সেকশনে চার্জ ফ্রেম হওয়ার মতো অবস্থা হয়, তাহলে 229 ধারার বিধান অনুযায়ী অবশ্যই ট্রায়ালটা সাসপেন্ড করতে হবে এবং তখন আবার নতুন করে চার্জ গঠন করতে হবে। হুম। আর জি যদি স্যার। লোয়ার সেকশনে যায়, যেমন ধরেন 380-তে চার্জ ফ্রেম হয়েছে, কিন্তু সাক্ষ্য প্রমাণ যে উপস্থিত হয়েছে তাতে দেখা গেল যে এইটা 379-তে আসতেছে, তাহলে এটা লোয়ার সেকশনে যেহেতু আসছে, এতে শুধু আদালত যদি তার জাজমেন্টে একটা প্যারা রেখে দেয় যে হোয়াই হি চেঞ্জ অল্টার দ্য চার্জ, এতটুকু রাখলেই যথেষ্ট। এক্সপ্লেন শুধু করতে হবে। হুম। জি স্যার। স্যার আরেকটা বিষয় যেটা দেখলাম, যে আপনি যেটা আপনার নন কোর্স, কোরআন, জি নন স্যার, জুডিস কোরামের নন জুডিস। যে যে যদি এখতিয়ারবিহীন কোনো মানে বিচার হয়, তাহলে জি আপনি বলতেছেন যে প্রসিকিউশন কেন এটা সাফার করবে? হ্যাঁ, জি স্যার। প্রসিকিউশন তো অবশ্যই সাফার করবে। এই কারণে যে প্রসিকিউশনের যে লয়ার আছে, পাবলিক প্রসিকিউটর আছে, তার এটা যখন চার্জ ফ্রেম করলো তিনি, তখন তার এটা অ্যাওয়ার হওয়া উচিত ছিল যে আমি যে আদালতকে চার্জ ফ্রেম করার জন্য, ট্রায়ালের জন্য আমি যার কাছে নিয়ে আসছি, তার এটা অথরিটি নাই বিচার করার। যেমন ধরেন, ফর এক্সাম্পল আমরা বলি, আপনারা দেখবেন সারা দেশে 326 ধারার মামলাগুলো চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটরা করে অ্যাজ এ ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট। তো ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটের ক্ষেত্রে ওখানে দেখেন সিআরপিসি সেকেন্ড শিডিউল অষ্টম কলমে বলা হয়েছে যদি স্পেশালি ইম্পাওয়ার্ড হয় তাহলে করতে পারবে। তাহলে আপনি যদি 326 ধারায় দণ্ডিত আসামির বিরুদ্ধে সাদার বিল দাখিল করেন, আর যদি এই গ্রাউন্ডটা আপনি নেন, যে এই চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অ্যাজ এ ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট হিসেবে তিনি এই যে অফেন্সটা ট্রায়াল করেছেন,
এইটার তার অথরিটি নাই, হি ইজ নট স্পেশালি এম্পাওয়ার্ড। বা স্পেশালি এম্পাওয়ার্ড থাকলে আহ, এ- এই সম্পর্কে আপনি জেরায় প্রশ্ন উত্থাপন করতে পারেন, চার্জ ফ্রেমের সময় আপনি প্রশ্ন উত্থাপন করতে পারেন, কিন্তু সেটা আদালত এড়িয়ে গেছে। তাহলে এটাও আপনি একটা গ্রাউন্ডস হিসেবে, মানে কোরাম নন জুডিস হিসেবে গ্রাউন্ড করতে পারবেন, যে সিআরপিসি সেকেন্ড শিডিউলে সুনির্দিষ্টভাবে বলা হয়েছে 326 ধারার মোকদ্দমা যে ম্যাজিস্ট্রেট করতে পারবে বটে, ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট করতে পারবে বটে, বাট তাকে স্পেশালি এম্পাওয়ার্ড হতে হবে, স্পেশালি এম্পাওয়ার্ড হতে হবে। তাহলে স্পেশালি এম্পাওয়ার্ড হতে গেলে তো তার গেজেট নোটিফিকেশন লাগবে, জিও লাগবে। সে জিও কোথায়? হুম। আপনারা এই প্রশ্নগুলো একদম অ্যাট দ্য টাইম অফ ফ্রেমিং চার্জ অথবা অ্যাট দ্য টাইম অফ ফ্রেমিং মানে কগনিজেন্স নেওয়ার সময় আপনি উত্থাপন করতে পারবেন। হুম। আমরা স্যার। ট্রায়াল কোর্টের কাছে জিজ্ঞেস করতে পারবো যে স্যার আপনাকে এই মামলার ট্রায়ালের জন্য আপনি এম্পাওয়ার্ড হ্যাঁ, কিনা স্পেশালি ভাবে। তো হ্যাঁ। তখন স্যার এটা আমরা ফর্মালি কিভাবে বলতে পারি? ফর্মালি যখন চার্জ ফ্রেম হবে তখন আপনি বলতে পারেন যে স্যার, চার্জ ফ্রেমের আগে স্যার আমার একটা নিবেদন আছে, এই সিআরপিসি সেকেন্ড শিডিউলেতে এই ধরনের আদালতের কথা বলা আছে এবং সেখানে বলা আছে স্পেশালি এম্পাওয়ার্ড হতে হবে। তো স্যার এই আদালতের স্পেশালি এম্পাওয়ারমেন্ট আছে কিনা স্যারকে একটু দেখে নেবেন কিনা। হুম। তারপরে মনে স্যার করেন স্যার এটা তো আমি যদি বাদী পক্ষে হই তখন স্যার আমি যাতে ক্ষতিগ্রস্ত না হয় পরবর্তীতে আমার প্রসিকিউশনের ক্ষেত্রে সেটা আমি করলাম। আমি যদি আসামি পক্ষ হই, আমি জানি যে তিনি পাওয়ার না, তাহলে আমি স্যার চুপ থেকে গেলাম, পরবর্তীতে আমি আবার অ্যাপিলে যাই এটাই করলাম, গ্রাউন্ড হিসাবে নিলাম। রাইট, হ্যাঁ, সেটাই করবেন আপনি। হুম। স্যার সেকেন্ডলি একটা মতামত যেটা চাচ্ছি স্যার, যে আসলে স্যার আপনার কোর্সে রিপিটেশনের বিকল্প নাই, কারণ এই যে ফ্যাকচুয়াল আসপেক্ট অ্যান্ড লিগাল আসপেক্ট এটা বেশ কয়েকবার আমি, কিন্তু আজকে ইনশাল্লাহ আমি ক্লিয়ার হয়েছি স্যার। তো একইভাবে স্যার আমরা যে সাবমিশন গুলো লার্নেড ট্রায়াল কোর্টে রাখতেছি স্যার, এটাও ওনারা যখন রিপিটেশন হবে তখন হ্যাঁ, ওনারা দেখবে যে না, সবাই তো বলতেছে, তাহলে আইনটা খুলে দেখি। স্যার আমি হ্যাঁ, জাস্ট একটু অল্প একটু কথা ই করতেছি স্যার। আমি আপনার শেখানো মতে স্যার এনআইএক্ট একটা মামলা ডিসচার্জের আমি তিনটা গ্রাউন্ড নিয়েছিলাম। তার ভিতরে ফার্স্ট ছিল আপনার ওই যে আপনার লেটার অফ অথরিটিতে যেটা দিলেন এটা। আর সেকেন্ড হলো ওনারা আপনার লেগাল নোটিশের কোনো কিছুই উল্লেখ করে নাই। আর থার্ড হলো ওনারা একটা ব্যাখ্যা দিলেন যে জেনারেল কোজ অ্যাক্টে 21 হ্যাঁ, অনুযায়ী। তো হ্যাঁ। স্যার আমি সাবমিশন রাখার পরে কোর্ট আমাকে খুব প্রশংসা করলো যে না, আপনি এখন এই বয়সে আপনি অনেক আগায় যাবেন। আলটিমেট আমার রেজাল্টটা আমার পক্ষে আসলো না। তো জি, তখন আমি স্যার, উনি আমাকে কাউন্টার অনেকগুলো ওইখানে আনসার দিল ওপেন কোর্টে। তো জি, পরে আমি চলে আসার পরে আমি ওই ওনাদের বেঞ্চ অফিসারে বললাম যে আমি আপনার সাহেবের সাথে দেখা করবো, আমার কার্ডটা দিন। তো বললো আজকে ব্যস্ত আছে, আর একদিন আসেন। পরে আমি গেছি স্যার ওনার কাছে ধৈর্য ধরে। হ্যাঁ, গেলে হ্যাঁ, আমি বললাম কি যে স্যার আমি আপনার কাছে আসছি আপনাদের সময় নষ্ট না করার জন্য, কারণ আপনি যদি আমাকে এটা এক্সাক্ট সোর্স লটা বলেন, আমি সেকেন্ডলি আর এই সাবমিশন গুলো রাখবো না। হ্যাঁ, এভাবে বলছে স্যার। জি, তো তখন উনি এমন ভাবে বলল যে আসলে এটা আমিও এক্সাক্ট জানি না, এরকম ভাবে বলছে যে জি, কোথায় আছে। তা আমি বললাম ঠিক আছে স্যার, আপনার এই মুহূর্তে জানার দরকার নেই, আমি আপনাকে কার্ড দিয়ে যাচ্ছি, যদি কাইন্ডলি কিছু মনে না করেন তাহলে আপনি জানলে আমাকে ইনফর্ম করবেন, কিংবা আমি এসে স্যার আবার জানবো। তো হুম, এইভাবে স্যার ওনারা এক্সাক্ট না যেন আমরা যখন এক্সাক্ট সোর্স ল দিয়ে বলছি, তারপরে জি, ওনারা সেই কাস্টম নিয়েই আসে। এক্স্যাক্টলি, এইটাই হলো কষ্টকর, এটাই হলো আপনাদের প্রফেশনের চ্যালেঞ্জ। এইটা এখন যখন যেটা আপনারা বললাম যে অধিক এখন যদি সংখ্যক আমরা লয়ার বলবেন, যখন অধিক সংখ্যক লয়ার যখন বলবেন, যেটা আমি বলি যে আপনারা সংশ্লিষ্ট বারে যদি একটা গ্রুপ করেন, হ্যাঁ, তাহলে সুন্দর হয়। তো তখন তারা এটা মানে দে উইল ফোর্স টু রিথিঙ্ক ওভার দ্য ম্যাটার। হুম। না স্যার, এই জেনারেল কোজের একটা বিষয়টা আমি আরেকজন ট্রায়াল কোর্ট জাজের সাথে সেকশন দেখা টোয়েন্টি করবো এটা সেভেনের কথা বলার জন্য বলুন। স্যার। হ্যাঁ, হ্যাঁ সেকশন। স্যার, আমি স্পেসিফিক সুনির্দিষ্ট করে বলেই দিছি যে এইটার কবে থেকে কার্যকর হচ্ছে আর এই আইনটা কবে থেকে কার্যকর হবে। আমার জন্মের আগে হইলে তো হবে না স্যার, জন্মের পরে রাইট। আসতে হবে এরকম হ্যাঁ, ভাবে। কিন্তু হ্যাঁ, তারপরে উনি বললো না এই মানে ডিফারেন্স আছে। এখন আমি ওনার কাছে জিজ্ঞেস করবো পোলাইটলি যে স্যার যদি ডিফারেন্স থাকে কাইন্ডলি দেন, তাহলে আমরা আপনাদের সময় নষ্ট করবো না। আমরাও জানি রাইট। স্যার একটু হ্যাঁ, এভাবে আগাচ্ছি স্যার। রাইট। দোয়া হ্যাঁ, করবেন। জি পরে স্যার। খুবই মানে পরে ক্লিয়ার কি। হ্যাঁ। আসসালামু thank আলাইকুম। you. আহ, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আহ, হ্যাঁ, কে বলতেছেন? আলমগীর সাহেব বলেন। স্যার, স্যার একটু সাপ্লিমেন্টারি ছিল স্যার, একটু একটা এই বিষয়টাতে স্যার, ওই যে স্পেশালি এম্পাওয়ার্ডের ব্যাপারে স্যার। হ্যাঁ, স্যার স্পেশালি এম্পাওয়ার্ড যদি না হয়, যিনি এসিজিএম, আমাদের এডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট যিনি,
ওনার 7 বছরের কারাদণ্ডের বিরুদ্ধে তো আমি স্যার সেশন কোর্টে আপিল দায়ের করব। 408 যদি আমরা দেখি, সেশন কোর্টে হলে উইদিন 5 ইয়ার্স যদি দেয় তাহলে, কিন্তু 7 বছর হলে হাইকোর্ট ডিভিশনে যেতে হবে। আপনি 408টা দেখেন। হ্যাঁ। এটা স্যার আমাদের স্যার, স্যার আমাদের এখানে আহ, আহ, প্রায় স্যার দুইটা আমার জানা মতে পেন্ডিং আছে স্যার। এটা আসলে আপিলটা আমরা সেশন কোর্টে করছি, কিন্তু সেশন কোর্টে হবে কি না আমাদের জজ সাহেবও জানতে বলছে যে এটা কি সেশন কোর্টে আমার কোর্টে হবে না অন্য কোথাও হবে স্যার। তো এখন এই যে স্যার চারশো স্পেশালি আট যদি আপনাকে আমি দেখাই দিচ্ছি, এই যে 408 দেখেন। এনি পার্সন কনভিক্টেড অন এ ট্রায়াল হেল্ড বাই এ জয়েন্ট সেশন জাজ, পেয়ে গেছেন? জি স্যার, জি স্যার। The final magistrate may appeal to the session judge, provided as follows: when in any case a joint session judge passes any sentence of imprisonment for a term exceeding 5 years, the appeal shall the appeal of all of any the convicted person shall lie to the High Court Division. পেয়েছেন? তাহলে এটা সেশন কোর্টে হওয়ার কোনো সুযোগ নাই স্যার, না। স্পেশালি এম্পাওয়ার্ড হোক বা না হোক। হ্যাঁ, 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 হ্যাঁ। হুম। উনি উনি যদি স্পেশালি এম্পাওয়ার্ড না হয় তাহলে এটা আমি স্যার ওনার ফল্ট হিসাবে একটা গ্রাউন্ড হিসাবে নিব আপিলের। কিন্তু হ্যাঁ, আপিল কোথায় লাই করবে না করবে এই ব্যাপারে কোনো বাধা। হ্যাঁ, এটা তো মানে 5 বছর হলে সেশন জাজে, এক্সিডিং 5 হলে সেটা ইয়েতে হাইকোর্ট ডিভিশন। হাইকোর্ট ডিভিশনে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে। হ্যাঁ, মোয়াজ্জেম সাহেব কি বলতে চান বলেন। হ্যাঁ স্যার, আমি এই যে আতাউল্লাহ ভাইয়ের এই রিলেটেড একটা প্রশ্ন করি স্যার। স্যার, এখানে যেমন একটা মাদক মামলায় 7 বছরের সাজা হইলো, সাজাটা দিল স্পেশাল জাজ। এখন স্যার, যে স্পেশাল জাজের যদি মাদক মামলায় আমরা জানি আপিল হইতেছে 53 ধারায় মাদক মামলায়, আর এছাড়া সিআরপিসি তে আপিল হইতেছে হাইকোর্টে 410 ধারায়। এখন স্যার আমরা আসলে এই এখন আমাদের ওই যে স্পেশাল জজ যদি কোনো জাজমেন্ট দেয় তাহলে তার এগেনিস্টে আপিল করতে হবে 1958 সালের সিআরপিসি অ্যামেন্ডেড অ্যাক্টের 10-এ ধারায়। আমরা এটা জানি স্যার। এখন স্যার রায়টা দিছে স্পেশাল জাজ 7 বছরের। এখন হাইকোর্টে আপিলটা হবে কি স্যার ওই যে ফৌজদারি কার্যবিধি সংশোধন 1958 10-এর নাকি এখানে সিআরপিসির 410-এ স্যার? না, ওই যে স্পেশাল ক্রিমিনাল ল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1958 সেকশন 10 অনুযায়ী। জি স্যার। স্যার আরেকটা স্যার, আরে লাস্ট একটা এই বিষয়, যে কালকে শনিবার তো স্যার আমরা অন্য কোনো কোর্স নেই, তাহলে এটা কি 2 দিন করা যায় কিনা, শুক্র শনি স্যার আপাতত? আপনারা চাইলে করা যেতে পারে। জি স্যার, এটা করলে ভালো হয়, তাহলে তাড়াতাড়ি শেষ হয়ে যেত এটার স্যার। মতামত নিতে হবে সবাই সকলের। হ্যাঁ, সকলে যদি বলে তাহলে, না হলে তো আপত্তি আসতে পারে আবার, জানি না। ঠিক আছে, গ্রুপে লিখিয়েন আপনি। হ্যাঁ, জি আলমগীর স্যার। সাহেব। স্যার আমি স্যার 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 আমি এই সাপ্লিমেন্টারি প্রশ্ন স্যার, মানে যে জজ রায়টা দিল, মানে তার যে রায়ের এগেনিস্টে আপিল কোথায় হবে সেটা কি আমরা বেসমেন্ট ধরবো, নাকি স্যার উনি কনভিকশন এন্ড সেন্টেন্স দিছে যেটা ওইটার উপরে ভিত্তি করে আপিলটা করবো? আমার বেসমেন্টটা কি স্যার তাহলে? আপনার বেসটা হবে মানে কোন আদালত বিচার করলো। হ্যাঁ, যেমন ধরেন আপনি স্পেশাল জাজের কথা বললেন। স্পেশাল জাজ যদি বিচার করে তাহলে তার দণ্ডের বিরুদ্ধে আপিল করার কথা স্পেশাল ক্রিমিনাল ল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1958 সালের সেকশন 10-এ বলা আছে। আবার যদি নারী জি জি শিশু জি। ট্রাইব্যুনালের কথা আপনি চিন্তা করেন, সেখানে নারী শিশু নির্যাতন দমন আইন 2000 এর সেকশন 28-এ বলা আছে। হ্যাঁ, যে আপনার আপিল জি করতে হবে হাইকোর্ট ডিভিশনে। আবার যদি সাধারণ আদালত হয়, সেশন জাজ হয়, তাহলে এটার আপিল লাই করবে প্রভিশন অফ সেকশন 410। হ্যাঁ, 410-এর বিধান অনুযায়ী। এভাবে মানে আপনাকে অ্যাবসোলিউটলি কোনো কিছু এইভাবে বলে দেওয়া যাবে না। হ্যাঁ, যেমন ম্যাজিস্ট্রেট যদি কোর্ট হয় তাহলে 407 ধারা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কনভিকশনের বিরুদ্ধে যদি আপনি, এগুলো আমরা পড়বো সামনে, বুঝতে পারছেন? জি ডিটেলস আমি দেখাই জি দিব জি স্যার। কোনটা। স্যার স্যার, আমি এই সর্বশেষ একটা প্রশ্ন করে আমি শেষ করে দিচ্ছি স্যার, ছোট্ট একটা বিষয়।
তার হুম। এটার একটা বিষয় হচ্ছে যে আমাদের সাক্ষ্য আইনের 24-25 ধারায় আসছে যে পুলিশের সাক্ষ্য গ্রহণযোগ্য হবে না, আবার যতটুকু উদ্ধার হবে ততটুকু গ্রহণযোগ্য হবে, এরকম একটা বিষয়। এছাড়া পুলিশ প্রবিধানের একটা 280 ধারায় যেটা আছে যে তল্লাশির সময়, তারপরে 103 ধারায় সার্চ তল্লাশি, এখানে যেই প্রক্রিয়াগুলো আছে যে সেখানে অবশ্যই মানে নিরপেক্ষ লোকের একটা সাক্ষী লাগবে মাদক মামলায় সাক্ষীটা দেওয়ার মানে সাজা টাজা দেওয়ার জন্য। কিন্তু আইনে আছে যে স্যার একটা বিষয়, সাক্ষ্য আইনে যে পুলিশের সাক্ষ্য গ্রহণযোগ্য হবে না যদি যদি ওই অনুযায়ী না পাওয়া যায় স্যার। কিন্তু এইটার এগেনিস্টে আবার কিছু ডিসিশনও মানে জজ সাহেবরা রায় দিয়ে আবার কিছু ডিসিশন দিয়ে দিচ্ছে যে নিরপেক্ষ সাক্ষ্য না দিলেও, সিজার লিস্টে যে সাক্ষ্য দিছে সে সাক্ষী দিতে না আসলেও তার এগেনিস্টে সাজা দেওয়া যাবে। এই ব্যাপারটা কন্ট্রাডিক্টরি হয়ে যাচ্ছে স্যার, মানে ধারায় আছে একটা অথচ তার ডিসিশন আরেকটা স্যার, এটা একটু জানতে চাই স্যার বিষয়টা। না, উচ্চ আদালত যে সিদ্ধান্ত দেবে এটা আমাদের শিরোধার্য মাথা পেতে নিতে হবে। সংবিধানের 111 আর্টিকেলে বলা হয়েছে এই বিষয়ে আমাদের কোনো মন্তব্য করা যাবে না। হুম। জি স্যার। ওকে। জি। আহ, মোহাম্মদ আলমগীর হোসাইন। হ্যাঁ স্যার। জি বলুন। স্যার আমার প্রশ্ন হচ্ছে স্যার, আপনি যেটা বললেন যে কোরাম নন জুডিস, হুম। স্যার এটা আমার কাছে একটা আজকে নতুনই মনে হয়েছে, কারণ আগে তো ড্রাফটিং ক্লাস করছি কিন্তু এই শব্দটা আসেনি। জি জি। যে কারণে আমার একটু কিউরিওসিটি লাগছে স্যার। কোরাম নন জুডিস বলতে তো আপনি যেটা বলছেন যে তার এখতিয়ার নাই, যেমন ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট এবং সেশন জাজের ব্যাপারে যেটা বলছেন স্যার। জি। তা কোনো কোনো মামলা আছে যেমন এক ডিস্ট্রিক্টে হওয়ার কথা করছে আরেক ডিস্ট্রিক্টে, মানে হ্যাঁ জুরিডিকশনটা ভিন্ন জায়গাতে, এটা কি হ্যাঁ। কোরাম নন জুডিসের মধ্যে পড়ে কিনা? যদি ইয়া হয়, টেরিটোরিয়াল জুরিডিকশন না থাকে, হ্যাঁ, জি স্যার। জি টেরিটোরিয়াল স্যার। জুরিডিকশন না থাকলে তো পুরোটাই ভিসিয়েট হয়ে গেল ট্রাই। হ্যাঁ, ফোরাম নন জুডিস তো হবে হবে। আর তাছাড়া তার বেসিয়ারের কোনো ধরনের এখতিয়ারই নেই, কারণ বিয়ন্ড টেরিটোরিয়াল জুরিডিকশন কোনো অপরাধ সংঘটিত হলে সেটার বিচার সংশ্লিষ্ট টেরিটোরিয়াল জুরিডিকশন যার আছে তিনি করতে পারবেন, অন্য কেউ করতে পারবেন না। যদি করেন তাহলে ট্রায়ালটা ভিসিয়েট হয়ে যাবে। এটাও আপনি জি আপিলের স্যার। গ্রাউন্ড হিসাবে, একটা লিগ্যাল অ্যাসপেক্টস হিসাবে এটা নিতে পারেন। হুম। স্যার আমি এটাকে ডিসচার্জে পেরে বলতে পারি কিনা স্যারকে যে স্যার আপনি এটা তো কোরাম নন জুডিস? হ্যাঁ, সেটাও বলতে পারেন। হ্যাঁ, সেটাও বলতে পারবেন ডিসচার্জের স্যার আর গ্রাউন্ড আমি হিসেবে। একজন একজন এই এই জাজ সাহেবকে আদালতের। বলছিলাম। হ্যাঁ হ্যাঁ। জি স্যার। বলেন। হ্যাঁ বলেন। স্যার বলেন স্যার, আপনি বলেন স্যার। আহ, না, এটাই আপনি বলতে পারবেন যে আপনার বিচারের এইটি এখতিয়ার নেই। হ্যাঁ, এই মুকদ্দমা, এই অপরাধটা যেখানে সংঘটিত হয়েছে, হ্যাঁ, ওই সিআরপিসির 178, 79, 80, 81, 82 এই জায়গাগুলোতে এই আদালতের ইয়া টেরিটোরিয়াল জুডিশন সম্পর্কে সিআরপিসি তে বলা আছে। সেখানে যদি জি স্যার। তার টেরিটোরিয়াল জুডিশনের যদি কোনো সমস্যা হয় তাহলে সেই আদালত এটার বিচার করতে পারবে না। পারবেন। বলেন আপনি। স্যার আর একটু স্যার, আমি এক জাজ সাহেবের সাথে মুখোমুখি হয়ে উনি আবার একটু রাগারাগি করছেন যে 35 ধারা যেটা বলছেন স্যার, স্পেশাল এম্পাওয়ার হইলে তিনি, তো এটা কি কোনো গেজেটে প্রকাশ হবে না ওনার কাছে কোনো নোটিশ আসবে যে এই মামলা আপনি বিচার করার জন্য আপনাকে দায়িত্ব দেওয়া হলো, পাওয়ার দেওয়া হলো, এরকম কোনো কাগজ থাকবে কিনা স্যার? হ্যাঁ, এটা অবশ্যই একটা জিও থাকবে, গভর্নমেন্ট অর্ডার থাকবে। মনে করেন ধরেন এই যে যে বিষয়টা আমরা একটু আগে আলাপ করলাম, যে 326-এর অফেন্স জি হয়তো স্যার। কোনো ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট করছেন, তাহলে সিআরপিসি সেকেন্ড শিডিউল অষ্টম কলমে বলা হচ্ছে তাকে স্পেশালি ইম্পাওয়ার্ড হতে হবে। তাহলে এই স্পেশালি ইম্পাওয়ার্ড হওয়ার বিষয়টা একটা হোলসেল অর্ডিনারি একটা ইয়া হতে পারে, জিও হতে পারে, কিন্তু জিও একটা থাকতেই হবে। হ্যাঁ। এখন হয়তো বলতে পারে যে আমি তো জানি না কবে এটা হয়েছে না হয়েছে, যতক্ষণ না স্যাঙ্গুইন হবে যে এটা বিচার করার কোনো না কোনো গেজেট আছে, ততক্ষণ পর্যন্ত এখানে হাত দেওয়া তো সঠিক না। হুম। জি স্যার। বিচারকের বিচার করার আগে অবশ্যই তাকে স্যাঙ্গুইন হতে হবে যে এখানে তার বিচার করার অথরিটিটা আছে কি নাই, আচ্ছা, অথরিটি আছে কি নাই। যদি তিনি সন্দিহান হন, তিনি ইয়াকে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার মহোদয়কে লিখতে পারেন, রেফারেন্স চাইতে পারেন যে এই জি মোকদ্দমা স্যার। বিচার করার আমার এখতিয়ার আছে কি নাই। অথবা তিনি মিনিস্ট্রিতে ইয়া করতে পারেন,
মিনিস্ট্রি তো অবশ্য ঠিক না, এটা হাইকোর্টের মাধ্যমে জানতে চাইতে হবে যে এই ধরনের যেহেতু বিচারের সঙ্গে হাইকোর্ট জড়িত, যে এইটা বিচার করার আমার এখতিয়ার আছে কিনা বা এই ধরনের। কারণ সিআরপিসি সেকেন্ড শিডিউল 8ম কলামে বলা আছে যে স্পেশালি ইম্পাওয়ার্ড হতে হবে। তো স্পেশালি ইম্পাওয়ার্ড করা হয়েছে থ্রু আউট দ্য কান্ট্রি, এই ধরনের ম্যাজিস্ট্রেট দেখ বা জাজ দেখ, সে ধরনের কোনো গেজেট আমি তো পাচ্ছি না, যার জন্য আমি বিচার করতে পারছি না। হুম। তখন এটার একটা জি সমাধান স্যার। আসবে। তখন যদি গেজেট না থাকে, সরকার নতুন করে গেজেট করতে পারবে উইথ দ্য কনসালটেশন অফ হাইকোর্ট ডিভিশন। হুম। অথবা স্যার তার আরেকটা সত্ত্বেও যদি প্রশ্ন। করে, তাহলে আপনি এটার সুবিধা নিতে পারেন। দুদকের অনেক জি স্যার। মোকদ্দমা ইয়া হয়ে গেছে না, নষ্ট হয়ে গেছে না, শুধুমাত্র নোটিশ জি ঠিক স্যার। মতো দেওয়া হয়নি এই গ্রাউন্ডসে। হুম। স্যার আরেকটা কোশ্চেন একটু করি স্যার, সর্বশেষ আপনি অনেক কষ্ট করছে সারাদিন। স্যার হ্যাঁ আমার বলেন। কোশ্চেনটা হলো স্যার, এই আসামিকে ঢাকা থেকে ফরিদপুরে যায় গ্রেপ্তার করলো সিসিটিভি, কি জানো, কাউন্টার টেরোরিজম। হুম। ঢাকাতে ইয়েতে গেল, ফরিদপুর গেল। তা আমি জিজ্ঞাসা করলাম, আপনি যে ফরিদপুর গেলেন এটা কি সিসি মূল্যে গেলেন না জিডি মূল্যে গেলেন, আপনি কিভাবে গেলেন? উনি হুম। বলছে আমি জিডি মূল্যে গেছি সেখানে। হুম। তাহলে জিডিটা কি নথিতে জমা দিচ্ছেন? হুম। উনি খুঁজি খুঁজি পাইলেন না। আদালতকে বললো স্যার উনি তো এটা জমা দেন নাই। আদালত আমাকে, উনি তো সিনিয়র ডিস্ট্রিক্ট জাজ, উনি বললেন যে এটা থাকতে হয়, এটা কোনো ম্যান্ডেটরি না, আসামি অ্যারেস্ট হয়েছে কিনা সেটা বলেন। উনি নিলেন না কোশ্চেনটা। হুম। হুম। ওরা নথিতে নাই, নথিতে জমাই নাই যে উনি কিভাবে গেলেন ওখানে ঢাকা থেকে ফরিদপুরে। আসামি 10 জন পুরো গ্রুপ নিয়ে গেছে। হুম। না, এটা তো অবশ্যই তার স্যার সিসি এটা কি? থাকতে হবে, কমেন্ট সার্টিফিকেট থাকতে হবে, জিডির কপি থাকতে হবে, এবং এটা জব্দ করার দায়িত্ব হলো আহ, তদন্তকারী পুলিশ অফিসারের। একজন তার লিমিটেশনের বাইরে গিয়ে, টেরিটোরিয়াল জুডিকশনের বাইরে গিয়ে কাউকে অ্যারেস্ট করবে, এটাকে আইনসম্মত হবে না। যদি কাউন্টার টেরোরিজমের যদি থ্রু আউট দ্য কান্ট্রি যদি ইয়া দেওয়া হয়, টেরিটোরিয়াল জুডিকশন দেওয়া হয়, যে দেশের যে কোনো জায়গা থেকে তারা অ্যারেস্ট করতে পারবে, দ্যাটস অ্যানাদার ম্যাটার। সেটা তাহলে তাদের আইনি থাকতে হবে যে তাকে এইরকম থ্রু আউট দ্য কান্ট্রি জুরিসডিকশন দেওয়া হয়েছে। তখন আবার এই যে এইসব জব্দ টব্দ করার বা তার অথরিটি আছে কিনা এই সম্পর্কে প্রশ্ন করার কোনো সুযোগ নেই, এটা আইনি থাকতে হবে। যদি আইনি না থাকে, যেমন ধরেন উম, ডেমরা থানার পুলিশ, ঢাকার ডেমরা থানার পুলিশ এইখানে তদন্তের স্বার্থে তদন্ত করে অফিসার দেশের যে কোনো জায়গা থেকে তাকে অ্যারেস্ট করতে পারবে, কিন্তু অন্য কোনো পুলিশ অফিসার তার ডেমরা থানার বাইরে গিয়ে অন্য কাউকে অ্যারেস্ট করতে পারবে না। এটা যদি এমন হয় যে তিনি চেস করতেছেন, কোনো কারণে হয়তো টেরিটোরিয়াল জুরিসডিকশনটা পার হয়ে গেছে, বোঝা যাচ্ছে না, সেটা অ্যানাদার ম্যাটার। কিন্তু ডেমরা থানার পুলিশ এসে সাভারে এসে কাউকে আহ, গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার কোনো সুযোগ আইনত নাই, এবং সেটা আইনসম্মত হবে না। বুঝতে জি পারছেন? স্যার। থ্যাংক ইউ স্যার। জি। হ্যাঁ, দিবাকর বলেন। স্যার, স্যার, এক মিনিটের একটা প্রশ্ন। আপনি যে স্যার ওই যে স্পেশালি এম্পাওয়ার্ড হওয়ার জন্য, যে স্পেশাল ম্যাজিস্ট্রেট হওয়ার জন্য প্রতিটা মামলাওয়ারই আলাদা গেজেট হবে, আলাদা বা জিও হবে, নাকি স্যার এটা হোলসেল, আপনি যে শব্দটা ব্যবহার করছেন যে হোলসেল একটা পাওয়ার থাকলে হবে, যে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা সকল জেলা বা বাংলাদেশের সকল ওনারা স্পেশালি এম্পাওয়ার্ড এই সেকশন গুলো উল্লেখ করে, ওই হুম। যে যে সেকশনে করতে পারে এগুলো উল্লেখ করে ওনাদের এই ক্ষমতা থাকবে। বিষয়টা কি এরকম থাকবে না মামলাওয়ারই নাম থাকবে? যে না, ওই যে যেমন এটা সব পত্রিকা বিজ্ঞপ্তি হয় স্যার, সবগুলো পত্রিকার সবগুলো মামলা নম্বর দিয়া 100 দিয়ে একটা পত্রিকা বিজ্ঞপ্তি হয়। বিষয়টা ওই রকম হবে স্যার? না, মানে সংশ্লিষ্ট মামলা না, তাহলে সরকারের কাজ বেড়ে যাবে, প্রত্যেকটা মামলা যেন আলাদা আলাদা করতে হবে, বারবার করতে হবে। এটা হোলসেল, মানে অর্ডিনারি একটা ইয়া থাকতে পারে, জেনারেল নোটে ইয়া জিও থাকতে পারে, যে দেশের যে যে কোনো আহ, প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট এই 326 ধারার অপরাধের বিচার করতে পারবে, এরকম একটা এক লাইনের একটা গেজেট থাকলেই হবে। হুম। ওই গেজেটের কপিটা, একটা কপি থাকবে এই নথিটা থেকে, নাকি হ্যাঁ, স্যার? নথিতে নথিতে না, এইটা তো নথিতে সে ম্যাজিস্ট্রেট পাবে না, এইটা সরকার কর্তৃক এটা গেজেট হইতে হবে। হ্যাঁ, গেজেটটা। তাহলে স্যার এই গ্যাজেট, এই এই গ্যাজেটটা যে নাই বা আছে,
আমরা এটা একটা মামলা দেখে কিভাবে বুঝবো আপিলে গেলে স্যার, না, যদি আপনার নথিতে থাকে না? আপনার তো বোঝার মানে সুযোগ নাই, আপনার প্রশ্ন উত্থাপন করার সুযোগ আছে। যে এই যে যে বিজ্ঞ বিচারক এই 326 ধারার অপরাধের বিচার করছেন, তার এই লিগ্যাল অথরিটি আছে কিনা, হ্যাঁ, সেই বিষয়টা প্রশ্ন করার উদ্যোগ আপনি রাখেন। কিন্তু গেজেট দেখানোর দায়িত্ব হলো আদালতের। এটা দায়িত্ব আপনার মধ্যে না। আপনি যখন প্রশ্ন উত্থাপন করবেন তখন আদালত তার যে প্রশাসনিক অফিসার আছে তাকে বলবে যে আপনি তো প্রত্যেকটা গেজেট নোটিফিকেশন আসে, সার্কুলার গুলো আসে, নোটিফিকেশন গুলো আসে, তো এগুলো তো ফাইলিং করা হয় প্রত্যেকটা জজ কোর্টে, প্রশাসনিক অফিসার করে, সেখান থেকে খুঁজে বের করেন। খুঁজে বের না করতে পারলে তারা মিনিস্ট্রিতে খোঁজ নেবে যে এই ধরনের জেনারেল কোনো নোটিফিকেশন আছে কিনা, সেখান থেকে তারা পাওয়ার চেষ্টা করবে। হুম। কারণ যখন সব জায়গায় আপনার এই প্রশ্নগুলো উত্থাপন করবেন, তখন ম্যাজিস্ট্রেট সাহেবরা তাদের অথরিটি খোঁজার চেষ্টা করবে যে আমরা যেটা বিচার করতেছি। কারণ আপনি যখন সিআরপিসি সেকেন্ড শিডিউল অষ্টম কলমটা স্যারকে দেখাবেন যে স্যার এখানে তো স্পেশালি এম্পাওয়ারমেন্টের কথা বলা আছে, তো এইখানে যে বিচারগুলো হচ্ছে, এই আদালতগুলোর যে বিচারের ক্ষমতা আছে, আহ, সেই জেনারেল কোনো তো গেজেট নোটিফিকেশন আমরা দেখছি না। হুম। তো আপনারা কোন অথরিটি মূলে এটার বিচার করতেছেন? আপনি একটা গ্রাউন্ডস আপিলের উল্লেখ করেন, এটা উপরে যাক, তখন আদালত বলবে এর সুবিধাটা আপনি পাবেন প্রসিকিউশন যদি এই অথরিটিটা দেখাতে না পারে। হুম। জি স্যার, থ্যাংক ইউ স্যার। জি। হ্যাঁ, দিবাকর বলেন। স্যার, আমার প্রশ্ন হচ্ছে স্যার, যে স্যার আপনি স্যার হয়তো এই বিষয়টা স্যার আমি বুঝি নাই। আপনাকে ভালো শোনা যাচ্ছে না, মাইক্রোফোন কাছে নেন। স্যার, আমি এই বিষয়টা বুঝে নিচ্ছি যে চোরাই বস্তুটা চুরি হয়ে গেছে, সেই চোরাই বস্তুটার মালিক শোনা যাচ্ছে নালিশ। না দিবাকর। স্যার, স্যার, সমস্যা কি আপনার ওখানে নাকি আমার এখানে, সেটা তো বুঝতেছি না। স্যার এখন শুনতে পাচ্ছেন স্যার? না স্যার, ওনার এখানে সমস্যা, আপনার এখানে সমস্যা নাই স্যার। আচ্ছা, হ্যাঁ, ইয়েস, হ্যাঁ, আতুল্লাহ সাহেবের কথা তো আমি ভালো শুনলাম। স্যার এখন শোনা যাচ্ছে স্যার? না, খুব কম, অল্প শোনা যায়। কাছ থেকে তো বলছি স্যার। হ্যাঁ, আমি কানে নিছি মাইক্রোফোন, বলেন। স্যার, চোরাই বস্তুটা চুরি হয়ে গেছে, সেই চোরাই বস্তুটার মালিক যে নালিশকারীকে হতে হবে, এটা আপনি বলেন স্যার, এটা দরকার নেই। প্রয়োজন দরকার নেই? শুধুমাত্র পজেসর হতে হবে, পজেসর, দখলকার হতে হবে। দখলকারী হতে ওনার কাছে চুরি হয়েছে কিনা এটা। হ্যাঁ, তার দখল থেকে মানে কোনো ব্যক্তির দখল থেকে কোনো সম্পত্তি, কোনো বস্তু, কোনো মালামাল খোয়া গেছে কিনা, মানে চোরাই হয়েছে কিনা, সেটা হলো প্রশ্ন। তাকে ওনার হতে হবে না, শুধু পজেসর হলেই চলবে। তার দখল থেকে। আবার বলেন স্যার, যে নালিশকারী বা এজাহারকারী যখন মামলাটা লিখবে, তখন হুম। হয়তো দেখা গেলো যে তার সাইকেল চুরি হয়ে গেছে, কিন্তু হুম। সাইকেলের যে উনি মালিক তার কাগজ প্রমাণ এগুলো আবার থাকতে হবে, বলেন যেখানে স্যার। না, আমি বলছি যে যদি থাকে তাহলে সেটা শো করবে, না থাকলেও বলছি যে পজিশনটা প্রমাণ করতে হবে তাকে। পজিশনটা প্রমাণ করতে হবে যে আমার এরকম একটা সাইকেল, আমার এই প্রতিবেশীরা জানে, তারা দেখছে, অন্যরা দেখছে, তারা এসে সাক্ষ্য দিবে যে হ্যাঁ ওনার একটা সাইকেল ছিল এই রকমের, এই ব্র্যান্ডের, এইরকম কালারের, এই জিনিসটা চুরি হয়ে গেছে, বা অমুকের বাড়ি থেকে সেটা উদ্ধার হয়েছে, এই চোরের বাড়ি থেকে, আসামের বাড়ি থেকে উদ্ধার হয়েছে, এটা বলছে। যদি আপনার ক্যাশ মেমো থাকে তো দেন, ফাইন, ওয়েল এন্ড গুড। আমি বলছি এটা থাকা জরুরি না। তাহলে এটা কি আমাকে স্যার সার্কমস্টান্সিয়াল এভিডেন্স দিয়ে প্রমাণ করতে হবে, আদার্স? হ্যাঁ, সার্কামস্টেনশন কেন, ডিরেক্ট এভিডেন্স দিয়ে প্রমাণ করবেন, আপনার প্রতিবেশীরা দেবে। আগা- যে আপনার এরকম একটা ছিল, বাইক ছিল, সেটা চুরি হয়েছে এবং সেটা অমুকের বাড়িতে উদ্ধার হয়েছে। উদ্ধার না হওয়া পর্যন্ত তো কখনো চুরির অফেন্স কনস্টিটিউট হবে না। উনি শুধু বলতে পারে তার জিনিসটা চুরি হয়েছে, কিন্তু আপনার আসামি যাকে ইমপ্লিকেট করা হচ্ছে, তার দখল নিয়ন্ত্রণ থেকে যদি সেটা উদ্ধার না হয় তাহলে তো চুরির অফেন্স হবে না। এখন আসামি যে এটা নিয়ে গেছে সেটা তো, হুয়াভার ইন্টেন্ডিং টু টেক ডিসঅনেস্টলি, এই টেকিংটা তো থাকতে হবে, আসামিকে অবশ্যই নিতে হবে। এই নেওয়াটা কিভাবে প্রমাণ হবে? তার দখল নিয়ন্ত্রণ থেকে উদ্ধার না হলে কেমনে বোঝা যাবে যে সে নিয়ে গেছে? জিনিসগুলো বোঝার চেষ্টা করেন। যদি উদ্ধার না হয় তাহলে কি বলা যাবে যে আপনি এই জিনিসটা নিচ্ছেন? না স্যার, তাহলে স্যার ম্যাক্সিমাম মামলা দেখা যাবে যে নালিশকারী স্যার বা সিআর মামলাগুলোতে, যে হুম। পুলিশের তদন্ত প্রতিবেদন দিচ্ছে, এখানে লিখে দিচ্ছে যে হ্যাঁ অমুক অমুক বিষয়গুলো
আসামি চুরি করেছে বা ধান চুরি করেছে বা বাস চুরি করেছে, ঠিক আছে, কিন্তু ওইটা ওই ধান বা বাস কোনোটাই তো স্যার উদ্ধার নাই, এইভাবে মামলা চলতেছে, তাহলে তো এটা প্রত্যেকটা মামলায় স্যার নালিশকারী ফেল ফেল করবে। হ্যাঁ, ফেল করবে। আপনি বললেন যে আমার মানে ফসলের ক্ষেত কেটে নিয়ে গেছে, আমার গাছ কেটে নিয়ে গেছে, তো গাছ তো উদ্ধার হতে হবে, তার আসামির দখল নিয়ন্ত্রণ থেকে আনতে হবে। না হলে যে আসামি যে নিয়ে গেছে, কারণ 378 ধারায় তো সুস্পষ্টভাবে বলা আছে, এবং আমিও বারবার বলতেছি যে হুএভার টেক মানে হুএভার ইন্টেন্ডিং টু টেক ডিসঅনেস্টলি এনি মুভেবল প্রপার্টি, তা প্রপার্টির অস্তিত্ব না থাকলে কিভাবে চুরি হবে? খালি আপনি বললেন যে আমার ধান কেটে চুরি নিয়ে গেছে মিস্টার এক্স, পুলিশ তদন্তে গিয়ে উনি বলেন হ্যাঁ ঘটনার সত্যতা পাওয়া গেছে, এগুলো তো আর কোনো কাজের কথা হলো না। এখানে ধানটা যে ধান খেতে নাও থাকতে পারে, ধান চুরি হয়েছে সত্য, কিন্তু আসামি যে নিয়েছে তার প্রমাণ কি ওটা তো যদি স্যার উদ্ধার স্যার না আমার হয় তা? একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ, সন্দিগ্ধ আসামির ক্ষেত্রে যে স্যার যা রিমান্ড চাই, তাহলে স্যার ওনার কাছে তো উদ্ধারই হয় না, তাহলে তো সে তো সন্দিগ্ধ আসামি স্যার, তাহলে এই ক্ষেত্রে কি চুরির মামলায় স্যার? হ্যাঁ, তখন আপনি রিমান্ডের আপত্তি করবেন যে এখানে তো আহ, তার দখল থেকে কোনো কিছু উদ্ধার হয়নি, যে তাকে জিজ্ঞাসাবাদের জন্য নিলে, রিমান্ডে নিলে আরো অধিকতর তথ্য পাওয়ার সুযোগ আছে। হুম। তো সে তো সন্দিগ্ধ, তার কাছ থেকে তাহলে স্যার বুঝলে কিভাবে যে উদ্ধার হয়েছে? তাকে জিজ্ঞাসাবাদ করা যেতে পারে, যে যদি সন্দিগ্ধ সে হয় যে সে চুরি করছে, তো সেক্ষেত্রে চুরি করার ক্ষেত্রে যদি তাকে রিমান্ডে নিতে চায়, পুলিশ রিমান্ডে নিতে পারবে। সেক্ষেত্রে আপনি যদি বাধা দিতে চান, আপনি যে পয়েন্টটা আছে যে তাকে সন্দিগ্ধ করার কারণটা কি, কেন তাকে সন্দেহ করা হচ্ছে যে তিনি চুরি করছেন, হুম, সেটা তো পুলিশ অফিসারকে দেখাইতে হবে যে একজনকে সন্দেহ করা হলো যে উনি চুরি করছে, তাহলে কি থেকে, উনি কি ইতিপূর্বে আরো দুই একটা চুরি মামলায় মানে দোষী সাব্যস্ত হয়েছে, মানে এলাকায় চোর হিসেবে তার কি ইয়া আছে, মানে ব্যাড নেম আছে, যে তাকে সন্দেহ করা হচ্ছে, তাকে হয়তো রিমান্ডে নিলে, জিজ্ঞাসাবাদ করলে তাকে আরো পাওয়া যাবে। এই জিনিসগুলো বলে তখন আপনি এটার বিরোধিতা করতে পারেন। স্যার আসসালামু আলাইকুম। আসসালাম। স্যার আচ্ছা, আসসালামু ঠিক আলাইকুম। আছে স্যার আমার তাহলে। একটা প্রশ্ন স্যার ছিল। আপনার নাম কি? স্যার, আমাদের স্যার নিয়ম হলো ক্লাস শেষ যে, হওয়ার আগে একটা প্রপোজাল আছে স্যার। হ্যাঁ হ্যাঁ, ক্লাস শেষ করে একটা প্রপোজাল দিতাম স্যার, একটা প্রস্তাব দিতাম স্যার। আরে 1 মিনিট। আমাদের প্রশ্ন করার ক্ষেত্রে মাইক্রোফোন মানে ভিডিও অন করে কথা বলতে হবে, এই নিয়মটা সকলে মেনে চলছে, আপনারা সকলেই মানবেন। জি বিএমটিএস। আপনি কে? আসসালামু আলাইকুম আপনার নাম স্যার। কি? আপনি তো নাম লেখেন নাই। স্যার আমার নাম হচ্ছে মোহাম্মদ আশরাফুল স্যার। ল্যাপটপ থেকে লগ ইন করছি, তো ওই ল্যাপটপের লোগোটা আর কি চলে আসছে স্যার। ও, না, নাম লিখবেন, আমি স্যার তো কনফিউজড হয়ে গেছি। হ্যাঁ, সরি স্যার, আমি ফোন থেকে আসছিলাম যখন নাম লেখা ছিল, ল্যাপটপ থেকে আসছি তো স্যার এটা। ওকে, ঠিক আছে, হ্যাঁ বলেন। স্যার আমার প্রশ্নটা হচ্ছে যে আপনি আপনি যে স্যার লিগ্যাল আসপেক্ট এবং ফ্যাকচুয়াল আসপেক্ট নিয়ে আলোচনা করলেন আপিল জি, দায়েরের ক্ষেত্রে, হ্যাঁ স্যার আমরা কি মামলা ফাইলিং এর ক্ষেত্রেও তো এটা অ্যাপ্লাই করতে পারি? হ্যাঁ, অবশ্যই ফাইলিং এর বিশেষ ক্ষেত্রেও। করে ফ্যাকচুয়াল যে আসপেক্টটা, এটা আমাদের আর্জিতে সুন্দরভাবে যদি আমরা ফুটিয়ে তুলতে পারি, তাহলে মনে হয় আমরা হুম, হুম। সেই ঘটনাটা সুন্দর করে প্রমাণ করতে পারবো। হ্যাঁ, তাহলে অফেন্সটা কনস্টিটিউট করতে পারলেন আপনি 221 সাবসেকশন 5 সিআরপিসি লিখে নেন, পরে একবার পড়ে দেখবেন। যখনই কাউকে আপনি কোনো অপরাধে অভিযুক্ত করতে চাইবেন, সেই অপরাধ সংগঠনের আইনানুগ সকল উপাদান উপস্থিত থাকতে হবে। তাহলে এই আপনার আহ, আপনি চুরির অফেন্সের যখন একটা নালিশি দরখাস্ত লিখবেন বা এফআইআর লিখবেন, তখন এই যে 378 ধারার যে এলিমেন্টস গুলো আছে, তখন এগুলো সুন্দর করে আপনি আনফোল্ড করবেন আপনার কমপ্লেন পিটিশনে। স্যার আমি রিসেন্টলি একটা মামলা দায়ের করেছিলাম। এই মামলার ধারাটা দিয়েছিলাম হচ্ছে 493, 496, 313। অর্থাৎ হুম স্যার এখানে আমি ডকুমেন্ট হিসেবে দিয়েছিলাম যে নোটারির মাধ্যমে হুম বিয়েটা হয়েছিল স্যার। তো হুম মেয়েটা ছিল স্যার 16.5 বছর, অর্থাৎ 2006 সালের মার্চ মাসের 20 তারিখে হুম তার এটা জন্ম তারিখ ছিল। তো আর বিয়েটা হয় স্যার আহ 18/9/2022। তার মানে স্যার অলমোস্ট 16.5 বছর বয়সে আর কি নোটারি করে বিয়েটা হয়। তো তারপরে স্যার 3 বছর সংসার করার পরে হচ্ছে
এই ঝামেলা বাঁধে আর কি, তখন আর কি মেয়েটা আমার কাছে আসে। তখন স্যার আমি 3টা ধারায় মামলাটা দেই, কিন্তু বিজ্ঞ হুম আদালত আমার মামলাটা স্যার খারিজ করে দেয়। তো উনি হুম উনার রিজন হিসেবে উনি মানে যখন জবানবন্দি নিচ্ছিল তখন উনি বারবার বলতেছিল যে আপনার এই জন্ম সনদটা যেটা স্যার 6 সালে হচ্ছে উনার জন্ম, 7 সালে এটা রেজিস্ট্রেশন হয়। আবার স্যার এটা আহ, আমি স্যার এই রিসেন্টলি 25 সালের 1 সেপ্টেম্বর আমি রেজিস্ট্রেশনটা তুলি, জন্ম বার্থ রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা উঠাই। এটা এখন ডিজিটাল হয়ে গেছে, কিন্তু কোর্টকে আমি বিলিভই করাতে পারলাম না যে স্যার এটা এখন ডিজিটালি হয়ে গেছে। তো আমি হ্যাঁ ডিজিটালি নিয়ে এটা হচ্ছে আদালতে উপস্থাপন করতেছি, তো উনি বলতেছে এটা আপনি ম্যানিপুলেট করে নিয়ে আসছেন, এই বলে স্যার আমার মামলাটা খারিজ করে দিয়েছে। কিন্তু হুম স্যার ফ্যাক্টটা তো সত্য যে আমি এটা তো আমার হাতে নাই। এই যে আমার হুম। হাতে যেটা দেয়া আছে স্যার, এই হ্যাঁ এটা হচ্ছে ডিজিটালি হচ্ছে এখন সরকার দিচ্ছে, কিন্তু উনি বলতেছে যে হুম এটা ম্যানিপুলেট করা, কিন্তু এটা স্যার ম্যানিপুলেট করা না। এই বলে হুম, স্যার মামলাটা আমার খারিজ করে দিয়েছে স্যার। তো স্যার জি। এখন আমার স্যার করণীয় কি স্যার? এখন যেহেতু তাহলে স্যার আপনাকে এটা, নোটারিটা করা আছে। হ্যাঁ যদি ম্যাজিস্ট্রেট no- কোর্টে হয় তাহলে এটার বিরুদ্ধে রিভিশন করতে হবে, আপনাকে সেশন জাজে রিভিশন করতে হবে। স্যার এটা কি রিভিশনে যাব নাকি স্যার জুরিসডিকশন চেঞ্জ করে অন্য কোনো কোর্টে ফাইল করলে ভালো হবে স্যার? না, এটা জুরিসডিকশন চেঞ্জ করে আপনি করতে পারবেন না। তাহলে আপনি স্যার ট্রাই যদি আমি করে রিভিশনে, আপনি ট্রাই করে দেখতে পারেন, কিন্তু এটা পরবর্তীতে আসামিরা এটাতে প্রবল আপত্তি উত্থাপন করবে জানতে পারলে তারা। স্যার আমি যদি রিভিশনে যাই তাহলে অন ওয়ার্ডস গ্রাউন্ডস, তাহলে আমি কি এটাই রিভিশন দেখাবো হলো যে যে না এটা আপনার প্রপারলি? লিগ্যাল পয়েন্টসে যাবেন, লিগ্যাল অ্যাসপেক্টস যাবেন। এখানে তিনি যে হুম আহ, তিনি যে এটাকে যে খারিজ করলেন যে মানে 203 ধারায় আপনার ডকুমেন্টসটা উনি বিলিভ করলেন না, এটা আপনার একটা গ্রাউন্ডস হতে পারে। এটা একটা গ্রাউন্ডস হতে পারে। হুম বা অন্য আর কি কি উনি গ্রাউন্ডস লিখছে, সেটার ভিত্তিতে আপনি রিভিশন ফাইল করতে পারেন। হুম। আর এই ক্ষেত্রে স্যার আমি তো বিয়েটাকে মানে নোটারিটাকে বিয়ের প্রমাণপত্র হিসেবেই দেখাবো, কারণ আর নোটারি তো স্যার বিয়ে প্রমাণ করে না। এটা বাংলাদেশে যে প্রচলিত আইন আছে এটা তো হুম, ভ্যালিডিটি নাই স্যার। কিন্তু আমি হ্যাঁ ওই যেহেতু 493 এবং 496 ধারা দিয়েছি, সেক্ষেত্রে তো স্যার নোটারিটা আমার বিয়ের প্রমাণ হিসেবে আমাকে কোর্টে দেখাইতেই হবে। হ্যাঁ। এখন এইখানে যে 493 ধারায় যে জিনিসটা বলা হয়েছে যে যে সে একটা বিয়ের আহ, মানে কি বলে এটাকে বিশ্বাস আহ, করছে। তো এখন আপনি যেহেতু 3 বছর যাবত তার সঙ্গে সংসার করছেন, হ্যাঁ, এখন যদি আপনি বলেন যে উনি আমাকে বিয়ে আমার মনে বিশ্বাস জন্ম করে স্বামী স্ত্রী হিসেবে আমার সঙ্গে সংসার করছেন, এটা আদালত হুম সাধারণত মানে বিশ্বাস করতে চাইবে না। এটা হয় যে 1 দিন 2 দিন পরে বিষয়টা ডিটেক্ট হলো। হুম কারণ 493-তে যেটা বলা হয়েছে যে বাই ডেসিট, একটা শব্দ আছে এখানে, বাই ডেসিট কজেস এন উইমেন হু ইজ নট লফুলি ম্যারিড টু হিম টু বিলিভ, মানে এই যে ডেসিট শব্দটা এখানে ইউজ করা হয়েছে যে আহ, দুরভিসন্ধিমূলক কিছু পন্থা অবলম্বন করে তার মনে বিশ্বাস জন্মানো। তো বিশ্বাস জন্মানো এটা আপ টু 3 ইয়ার্স যদি এসে বলে যে আমার মনে এরকম দুর্বিসন্ধমূলক বিশ্বাস জন্মায়, তিনি আমার মানে লফুলি মেরিট ওয়াইফ হিসেবে আমার সঙ্গে তিনি কোহাবিটেশন করছেন, দাম্পত্য জীবন যাপন করছেন, আমি বুঝতে পারলাম 3 বছর পর, এটা জেনারেলি আদালত বিশ্বাস করবে না। বুঝতে পারছেন, আদালত এটা বিশ্বাস করবে না। আপনাকে এখানে যদি আপনি প্রতিকার পেতে চান বা 494 যেটা আপনি বলছেন, হ্যাঁ, না সরি 496 কথা আপনি যেটা বলছেন, সেখানেও কিন্তু বলা হয়েছে যে একটা ফ্রডুলেন্ট ইন্টেনশন কথা বলা হয়েছে, যে একটা ফ্রডুলেন্টলি ইয়া একটা সিরিমনি দেখিয়ে বা কোনো একটা কাগজপত্র দেখিয়ে তার সঙ্গে বিয়ার অভিনয় করে তার সঙ্গে দাম্পত্য জীবন যাপন করছেন। স্যার তো আমি এই এখানে আরেকটু ক্লিয়ার করি
স্যার এটা বিয়ে হওয়ার পরে আমি যখন, তখন তো নাবালক ছিলাম, 16.5 বছর ছিল আমার প্রায়। যখন সাবালক হলো, তখন ওনাকে ওনার হাজবেন্ডকে বলছে যে বিয়েটা শরীয়ত সম্মত হয়ে রেজিস্ট্রেশন করা হোক বা কাবিননামা করা হোক, তখন উনি বলছে যে মানে ওনার মনে একটা ইন্টেনশন ছিল, এই জন্য উনি এটা বিয়েটা কাবিননামাটা করেন নাই, রেজিস্ট্রেশন করেন নাই, মারধর করতো, অত্যাচার করে বাসা থেকে বের করে দিয়েছিল। ইভেন স্যার প্রশ্নও করাইছে যে যে আচ্ছা শুনেন, তোর সাথে এখন আমার বিয়েই আপনার হয় নাই, এই ওর এই সাথে সব আবার সংসার, এই শুনেন টাইপের আমার কথা কথাবার্তা শুনেন। এইটা বাল্য বিবাহ নিরোধ আইনের সেকশন 7-এ আপনি তাকে ইমপ্লিকেট করতে পারবেন। ওই পুরুষটা যেহেতু নাবালিকা মেয়েকে বিয়ে করছে, এখানে শাস্তির বিধান আছে, এইটা আপনি করতে পারেন। আর তাকে যে আহ, করা হয়েছে, ফোর্স করে গর্ভপাত ঘটানো হয়েছে 313-তে, হ্যাঁ, আপনি এই দুইটা সেকশনে তাকে ইমপ্লিকেট করতে পারেন। আমার মনে হয় আর অন্য কোনো কাহিনী আদালত এগুলো বিশ্বাস করবেন আপনার। বুঝতে পারছেন? আপনি চাইলে নতুন করে একটা কমপ্লেন পিটিশন এটা করতে পারেন। হুম। সেক্ষেত্রে স্যার স্পেশাল ল আর হচ্ছে পেনাল কোডের দুইটা সেকশন কি এক জায়গায় আমি করতে পারবো? হ্যাঁ, মানে তখন কোন কোর্টে মামলাটা করবো স্যার? না কোনো অসুবিধা নেই, এটাতে কোনো অসুবিধা নেই। আচ্ছা ঠিক আছে, আজকে তাহলে শেষ করতে চাই আপনাদের স্যার যদি ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। স্যার আমার একটা প্রপোজাল আছে স্যার। ও স্যার হ্যাঁ বলেন, হ্যাঁ বলেন। স্যার স্যার, আমাদের তো আমি সিভিল সিভিল আমি কোর্স শেষ করছিলেন আলমগীর ভাই একটু স্যার, বলে দেবো। বাটোয়ারা আইনের কোর্স শেষ করছিলেন স্যার। হ্যাঁ বলেন। হ্যাঁ তারপর বলেন। আপনি ওই বাটোয়ারা আইনের সেকেন্ড লেগের আগে একটা কোর্স থ্রো করছিলেন স্যার। হ্যাঁ হ্যাঁ পরবর্তীতে সকল বিবেচনার বাটোয়ারাটা শেষ করছিলেন। এখন স্যার হ্যাঁ ওই কোর্সটা যদি আপনি শুরু করেন স্যার, অনেকে তো এগ্রি, আমার সাথে অনেক সাথে কমিউনিকেশন হয়েছে, কথাবার্তা হয়েছে ফোনে বা গ্রুপে হ্যাঁ। হয়েছে। তা আপনি যদি উদ্যোগ নেন স্যার, তাহলে আমরা আছি আপনার সাথে স্যার। জি ও স্যার, স্যার আমরা এটা আজকে অ্যাড দিয়ে মানে বিজ্ঞপ্তি দিলে আমরা স্যার কালকে থেকে অ্যাডমিশন নেব স্যার। মানে ওই আমাদের ওই সিভিলের ধারাবাহিক আরেকটা কোর্স চালু করা দরকার স্যার। স্যার যেটা আপনি একটা বুঝে, বিশেষ করে যে দলিল বাতিল সংশোধন এই জাতীয় ডিক্লারেশন স্যার সুটটা স্যার অনেকেই এগ্রি স্যার, সবাই আমরা করব স্যার ওইটা। তাই একটু কাইন্ডলি এটা করলে ভালো হয় স্যার, তাড়াতাড়ি এটা করলে। স্যার, হ্যাঁ স্যার আব্দুল আমি সাহেব। একটু আমি একটু অ্যাড করতে চাই। এটা তো স্যার আমাদের পূর্বেই কথা ছিল স্যার যে দুইটা কোর্স হবে স্যার। তো এখন হ্যাঁ যেহেতু স্যার এটা স্যার সিভিল ক্রিমিনাল ড্রাফটিং স্যার এই এই ধাঁচের, তো আরেকটা কোর্স যেটাই করেন স্যার আপনার সুবিধাজনক অবস্থায়, আমাদের ওই যে ইনজুরি মার্ডার ট্রায়ালের বিষয়টা ছিল স্যার, অথবা সিভিলের একটা যেটা যেটা আলমগীর ভাই এবং মোয়াজ্জেম সাহেব বলতে বলছেন, মানে দুই জি দিন স্যার দুইটা কোর্স করেন স্যার একদিন, মানে একটা কোর্স 2 দিন না কইরা 2 দিন স্যার দুইটা কোর্স করেন স্যার। আমার প্রস্তাবটা হলো এটা স্যার, আপনি যেটা ভালো জি মনে স্যার। করবেন স্যার। আমার কোনো সুনির্দিষ্ট কোনো কোর্স